গত 3 দিনে বাংলাদেশে যা ঘটলো এটি অত্যন্ত লজ্জার। এবং আমি আপনাকে বলে রাখছি, আবু সাইদ বাংলাদেশের বীর। আবু সাইদ যেভাবে পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছে, যেভাবে যুবলীগ ছাত্রলীগের আক্রমণের মুখে দাঁড়িয়েছে, যেভাবে তিনি তার স্ট্যাটাস দিয়েছেন, যেভাবে তিনি মৃত্যুকে বরণ করতে চেয়েছেন, আবু সাইদ বীর না হলে বাংলাদেশে কোন লোক বীর? আজকের দিনে আমি আবু সাইদকে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রতিবাদের অন্যতম নায়ক হিসাবে। এবং যারা মৃত্যুবরণ করেছেন, যারা যুবলীগ ছাত্রলীগের হাতে মারা গেছেন, পুলিশের গুলিতে মারা গেছেন, তাদের এই লাশের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকারকে বলতে হবে যে জনগণ তার অধিকার আদায় করতে গেলে রাজপথে তার রক্ত দিতে হচ্ছে কেন। দেখুন, কোটা আদায়ের ব্যাপারে আমরা কিন্তু যৌক্তিক সমাধানের দিকেই দেখছিলাম। এমনকি আদালত কিন্তু আপনাকে যৌক্তিক সমাধানের পথ বাতলেও দিয়েছিলেন। কিন্তু আপনি যদি রাজনৈতিক গো ধরে বসে থাকেন, আপনি যদি কোনো মানুষের মতামতকে শ্রদ্ধা করতে না জানেন, এবং আপনি যদি কারো ভিন্ন মতকে মনে করতে থাকেন আপনার চরম শত্রু, তাহলে আপনি যে আচরণ করতে পারেন বাংলাদেশ রাষ্ট্র গত 3 দিন তাই করলো। কিন্তু এখন সরকারের নীতি প্রণয়ন যে কত ভঙ্গুর, কত বিপদগামী এবং কত মায়োপিক, আপনি গত 3 দিনে সেটি দেখতে পেলেন। এবং আমার ধারণা ছাত্ররা কোটার দাবির বাইরে গিয়ে এখন রাষ্ট্রযন্ত্র নিয়ে প্রশ্ন করবে, নির্বাচন নিয়ে প্রশ্ন করবে, গণতন্ত্র নিয়ে প্রশ্ন করবে, মানবাধিকার নিয়ে প্রশ্ন করবে, আইনের শাসন নিয়ে প্রশ্ন করবে। এই বয়স প্রশ্ন করার, এই বয়স সাহস দেখানোর, এই বয়স প্রতিবাদ করার। আমরা যারা ঘরকুনো হয়ে গেছি, আমরা যারা বোবা সোসাইটিতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা যারা বিভিন্ন পাওনা আদায় করতে গিয়ে আমাদের লাভ লোকসান হিসাব করতে গিয়ে চুপ করে থাকতে শিখেছি, তারা এখনো সেটি শিখেনি এবং আমরা রাজপথে সেটিই দেখতে পাচ্ছি। এখন আপনি যেভাবে ছাত্রীদেরকে আক্রমণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচিত ছিল না রাজপথে নেমে আসার? এই ছাত্রীরা কি তাদের ছাত্রী না? এটি যদি অন্য কোনো আমলে হতো তারা কি ঘরে বসে থাকতে পারতেন? আপনি যেভাবে আক্রমণ করেছেন ঢাকা মেডিকেল কলেজের ভেতরে গিয়ে, মেট্রো রেলের ভেতরে গিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে গিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাতের অন্ধকারে মধ্যরাতে, এটি কোন সভ্যতাকে আপনি 2024 সালে দেখাচ্ছেন? আর এরা কি ফৌজদারি অপরাধ করছেন না? যারা অস্ত্র নিয়ে নেমেছেন, যারা লাঠি নিয়ে নেমেছেন, যারা পিস্তল নিয়ে নেমেছেন, তাদেরকে আপনি আইনের আওতায় আনছেন না কেন? তাদেরকে আইনের আওতায় না এনে আপনি কোন আইনের শাসনের কথা বলছেন? আপনি যখন ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ রোগীদের উপরে, অসুস্থ আহত শিক্ষার্থীদের উপরে আবার আক্রমণ করেন, আপনি তো মানবতা বিরোধী অপরাধ করছেন। আপনি অন্যের মানবতা বিরোধী অপরাধ বোঝেন, আপনার নিজের মানবতা বিরোধী অপরাধ বোঝেন না? আমি মনে করি বাংলাদেশের ছাত্রদের পক্ষে মানুষের এখন দাঁড়ানো উচিত এবং ছাত্রদের এই অধিকারের পক্ষে দাঁড়ানো উচিত। এটি বাংলাদেশের অধিকার, শুধু শিক্ষার্থীরা চাচ্ছে তা না। কোটা আমাদের যোগ্যতার ভিত্তিতে সব পদ পদবি, বিশেষ করে সরকারি চাকরিতে। দেখুন, সরকারি চাকরিজীবীরা এমনিতেই অনভ্যস্ত হয়ে গেছেন, তারা যে রাষ্ট্রের কর্মচারী এটি উপলব্ধি করতে। তারা সরকারের কর্মচারী মনে করেন, কখনো কখনো তারা দলের কর্মচারী মনে করেন। এই রাষ্ট্রকে যদি আপনি একটি নিয়ন্ত্রিত মাত্রায় ভারসাম্যমূলক করতে চান, আপনাকে নিয়োগ পদ্ধতির দিকে তাকাতে হবে। আপনাকে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের কর্মচারীদেরকে নিয়োগ করতে হবে এবং সেটি যেই অঙ্গন থেকেই দাবি আসুক সেটাকে আপনি আদায় করতে হবে। যেই ছাত্রদেরকে আমরা গত 1-1.5 মাস রাজপথে দেখতে পাচ্ছি, তাদের পক্ষে কে রয়েছে? তাদের পক্ষে জাতীয় সংসদের যে সদস্যরা রয়েছেন, কে কথা বলেন? তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। তাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনের সংসদগুলো কাজ করে না এবং বিশ্ববিদ্যালয়ের এখন পরিবেশ কি আমরা জানি। কোন রাজনৈতিক দল, কোন সংগঠন হল নিয়ন্ত্রণ করেন, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেন, সেখানে আপনার কথা বলার সুযোগ কোথায়? দেখুন, আমরা যেটা বারবার ভয় পাই, এরকম একটি পরিবেশে, অগণতান্ত্রিক পরিবেশে, কথা না বলতে দেওয়ার পরিবেশে, প্রতিবাদ না করতে দেওয়ার পরিবেশে কোথায় যে আপনার স্ফুরণ হবে, বিস্ফোরণ হবে, আপনি ভাবতে শুরু করবেন বিষয়টি ছোট ছিল। আসলে বিষয়টি ছোট না। মানুষের ভেতরে যে চাপা ক্ষোভ এবং কথা বলতে না পারা, সেটির বিস্ফোরণের জন্য কিন্তু আমি খুব ভয়ে আছি আগামীতে আরো বড় কিছু ঘটে কিনা।